স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। রাজস্ব বাড়াতে ভ্যাট এবং মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি অটোমেশনের আওতায় আসছে। আগামী অর্থবছর থেকেই মূসকের উপর সব তথ্য আসবে অনলাইনে এবং একই সাথে সব পণ্য এবং সেবার উপর 15% মূসক আদায় করবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব মূল্য সংযোজন কর নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 1991 সাল থেকে চালু হওয়া ভ্যাট ব্যবস্থায় মোট 11টি স্তর রয়েছে। ভ্যাট আইনে 1.5% থেকে শুরু করে 15% পর্যন্ত হার ঠিক করা আছে। তাই গত কয়েক বছর ধরে সব স্তরে একটি নির্দিষ্ট হারে ভ্যাট আদায়ের জন্য কাজ শুরু করে সরকার। এ লক্ষ্যে ভ্যাট আইন সংশোধন করা হয়েছে, আর নতুন হার ঠিক করা হয়েছে 15%। অটোমেশনের কাজ হয়ে গেলেই নতুন ভ্যাট কার্যকর হবে। যদিও আমরা বলি আমাদের মূল হার হচ্ছে 15, কিন্তু 15-র বাইরেও আমাদের প্রায় 10টা হার আছে। তো এই সমস্ত কারণে এই এক হার প্রতিষ্ঠা করার জন্যে, এই এক্সামশন কমানোর জন্যে, সর্বোপরি একটা রাজস্ব বান্ধব এবং একটা ব্যবসা বান্ধব একটা ভ্যাট সিস্টেম স্থাপন করার জন্যে এটা করার প্রয়োজন ছিল। ব্যবসায়ীরা বলছেন, সবকিছুতে 15% হারে ভ্যাট অনেক বেশি। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য তা চাপ তৈরি করবে। এই হার 4 থেকে 7% মধ্যে রাখার পক্ষে মত তাদের। 15% স্তর প্রতিটা স্টেপে ইজ টু মাচ। কেউ এত আয় করতে পারবে না, যার ফলে কী হবে, অসন্তোষ দেখা দেবে। স্পেশালি যারা লো প্রফিট মার্জিনে ব্যবসা করে তারা কিন্তু ইমিডিয়েটলি এটা নিয়ে হইচই বাঁধিয়ে দেবে। তখন হয়তো এমনও হবে যে ভ্যাটের হয়তো ওই আইনটা আমরা ইমপ্লিমেন্ট করতে হিমশিম খেতে হবে। প্রতি মাসে ভ্যাটের 50,000 রিটার্ন জমা পড়ে রাজস্ব বোর্ডে। অটোমেশনের কাজ শেষ হয়ে গেলে রেজিস্টার্ড 7,35,000 প্রতিষ্ঠানের ভ্যাট আদায়ের হিসেব পাওয়া যাবে। ফলে বাড়বে রাজস্ব আদায়। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি। আমি সকলকে ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক আপনাকেও। এই উপলক্ষে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে সরকার আমাদের ভ্যাট আদায়কে আরও বৃদ্ধি করবার জন্য অটোমেশন করছে এবং একই সাথে একটি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে সকল ব্যবসায় সকল কিছু পণ্যের উপর এবং সেবার উপর একই হারে 15% ভ্যাট আদায় করা হবে। এটা ব্যবসায়িকরা স্বাভাবিকভাবেই তারা এটা বলছেন যে এটা ক্ষতি করবে এবং আমাদের অনেকেই মনে হয় যে এটা সব ব্যবসার জন্য, সব পণ্য এবং সব সেবার জন্য 15% ভ্যাট কতটা যুক্তিসঙ্গত। আপনার কি মনে হয়? আপনি দীর্ঘদিন এনবিআরের কাজ করেছেন, চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। এনবিআরের কি যুক্তি রয়েছে এখানে যে এইটা বলবার জন্য, এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে? ধন্যবাদ। এখানে বিষয়টা স্পষ্ট করা দরকার। আচ্ছা, কেন ভ্যাট এবং কেন এই রেট, কেন এই নতুন সংস্কার, জি, এগুলোর বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দেশে আয়করের পরেই ভ্যাট হচ্ছে একটি অন্যতম সোর্স অফ রেভিনিউ। স্বাভাবিক, রাইট। আয়কর এবং ভ্যাট, কাস্টম ডিউটি এরপরে তেমন থাকবে না বা থাকার তেমন বিষয় নয়, আয় নেই। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এর ভিতরে কিন্তু ট্যাক্স শব্দটাও আছে। এটা আসলে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স সমস্ত ব্যক্তি সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে কিন্তু ভ্যাট আছে। ভ্যাট টাচেস এভরিবডি, ইনকাম ট্যাক্স ডাজ নট। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সুতরাং আপনি যে চা খাচ্ছেন বা যা করছেন, আপনি যা করা হচ্ছে ওখানে একটা ভ্যাট আছে, সামান্য ইনডাইরেক্ট ট্যাক্স। ক্রেতা জানে না, অনেকেই জানেন না যে উনি ভ্যাট দিচ্ছেন, ট্যাক্সটা দিচ্ছেন। ভ্যাটের ক্ষেত্রে 3টা পক্ষ খুব ওতপ্রোতভাবে জড়িত। এক হচ্ছে যিনি ভ্যাট সংগ্রহ করেন, অর্থাৎ রাজস্ব বোর্ড, রাইট। 2 হচ্ছে যিনি ক্রেতার কাছ থেকে ভ্যাটটা নিয়ে নেন এবং নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। এই মধ্যবর্তী পক্ষটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর 3য় পক্ষ হচ্ছেন ক্রেতা, তিনি তার ওই জিনিসের ভিতরে একটা ভ্যাট দিয়ে দিচ্ছেন। এই 3 পক্ষকেই কিন্তু সতর্ক হতে হবে, সচেতন হতে হবে এবং 3 পক্ষকেই কিন্তু অ্যাওয়ারনেস বাড়াতে হবে। বাড়ালেই তখন এই বিষয়গুলো আসবে। আমরা 1991 সালে যে মূসক আইনটি, সেটি তৎকালীন সময়ে খুব তড়িঘড়ি করেই হঠাৎ করেই চালু করা হয়েছিল। প্রাক্তন যে
কি বলে বিক্রয় কর বা আরও এটা ওটা যা ছিল ওগুলোকে সব মিলিয়ে। এবং গত 20 বছরে 15-20 বছরে দেখা গেল যে এইটার বাস্তবায়ন করতে যেয়ে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। আচ্ছা, কারণ ইতিমধ্যে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রচুর ব্যাপ্তি ঘটেছে। 91 সালে যেটা ছিল না আমার বর্তমানে তার বিরাট ব্যাপ্তি ঘটেছে। এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপ্তি ঘটাতে বিভিন্ন জায়গায় এই ভ্যাট কিন্তু অত্যন্ত সূক্ষ্ম হিসাব কিতাবের ব্যাপার, এই সিম্পল হিসাবে এটা সাধারণত হয় না। Right. তো সেই জন্যই এই সংস্কারের প্রশ্নটা এসেছে যে এই আইনটাকে যুগোপযোগী আধুনিক করতে হবে। কিন্তু খেয়াল রাখার বিষয় এই যে কোন অর্থনীতিতে এটা করছি এটা ডাইজেস্টেবল হবে কিনা। Exactly. যেমনটি Exactly. এফবিসিসি এর সভাপতি মহোদয় খুব যথার্থই বলেছেন যে আমি একটা জিনিস করলাম কিন্তু কেউ সেটা বুঝলো না বা দেওয়া সম্ভব হলো না, তখন দেখা গেল যে আমার আসল উদ্দেশ্যটাই হয়ে যাবে। তো সেই জন্যেই এই সংস্কারটা করা হচ্ছে যে আধুনিক নিয়মে সকলকে সহজভাবে আরো বেশি রেভিনিউ আর্নড হবে, সকলে একটা সিস্টেমের ভিতরে আসবে সেই উদ্দেশ্যে। কিন্তু কোন অর্থনীতিতে, এই হচ্ছে কথাটা, যে অর্থনীতিতে অধিকাংশই ক্রেতা কিছুই জানেন না, আদৌ জানেন না কত তিনি ভ্যাট দেন জি, বা ভ্যাট দেওয়া হয় বা নেওয়া হয়, কারণ এটা জানা তারে নাই, এবং তিনি এটা দায়িত্ব হিসেবে মনে করেন কিনা যে এটা সরকারের কাছে যাক বা এটা পাক। আর যারা মধ্যবর্তী তাদেরও নানান ঘাটে ঘাটে যে হিসাব রাখার ব্যাপার, তার উপরে যে হিসেব রেখে যেটা করতে হয় সে ব্যাপারে তাদের শিক্ষিত হওয়ার বা তাদের সচেতন হওয়ার যথেষ্ট প্রয়োজন আছে। আর তৃতীয়ত হচ্ছে ওই যে বললাম কর আহরণকারী ডিপার্টমেন্ট, জাতীয় রেভিনিউ বোর্ড, তাদেরও পদ্ধতির বা দেখভালের মনিটরিংয়ের দায়িত্বটা খুব বেশি, যার জন্য তারা অটোমেশনের কথা বলছেন। যে এই অটোমেশন আসলে একটা জিনিস প্রায় আসে যেটা এফবিসির সভাপতি বলছিলেন যে এর ফলে হয়তো এই ভ্যাট আইন বাস্তবায়ন করা হয়তো সম্ভব হবে না। আসলে ওই পয়েন্টে আসছে যে 15% ফ্ল্যাট, এক্স্যাক্টলি, যে ভ্যাট হয়তো অনেকেই ইভেট করতে চাইবেন, ফাঁকি দিতে চাইবেন কথার কথা। সেক্ষেত্রে এই যে অটোমেশন যেটা কথা বলা হচ্ছে, সেই অটোমেশন কি এই ফাঁকি দেওয়ার প্রবণতাকে বন্ধ করতে পারবে? সেই ব্যবস্থা কি আসলে আছে এখানে? ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ করার চাইতে এটাকে সহজীকরণ করবে। সহজীকরণ করলে, যেমন আমি সংক্ষেপে উদাহরণটা দেই, আমাদের ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, এটা কিন্তু এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। হ্যাঁ, বহুবার বলা হয়েছে এটা ইসিআর, এটা ইমপ্লিমেন্ট। এই অটোমেশন থেকে আমার কি উপকারিতা আসতে পারে? এই যে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার কেন এটা করতে চাওয়া হয়েছে? এটা হচ্ছে এই যে যিনি দোকানদার, তার মালের স্টকেরও একটা প্রয়োজন, হিসাবের প্রয়োজন, কত বিক্রি হলো, কত হলো, এবং তিনি কত টাকার মাল বিক্রি করলেন তার উপরে 15% বা যে পার্সেন্ট হোক, হিসাবটা কিভাবে হবে লোকজন রেখে তাই হিসাব কষা খুব কঠিন। অটোমেশন, এই যে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার হলে হচ্ছে কি, মেশিনই এই কাজটা করে দিচ্ছে। সেখানে সফটওয়্যার করে দেওয়া আছে, কটা মাল ছিল, কয়টা বিক্রি হলো, কত স্টকে থাকলো সেটাও যেমন বলে দিচ্ছে, এর থেকে কত পার্সেন্ট হারে কত ভ্যাট কাটা হয়েছে সেটাও বলে দিচ্ছে, এবং মাসের শেষে বা এক সপ্তাহ শেষে সে জানতে পারছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যিনি সংগ্রহকারী, যিনি ওইটা নিতে যাবেন, তিনিও যে আগে ওই তার হিসাব ঠিক আছে কিনা, আপনি এটা সত্যি বলছেন কিনা, এই হচ্ছে কিনা, এই যে জটিলতাটা, তার কাছেও এটা সহজ হয়ে যাবে। মেশিনই তাকে এই কাজটা করে দিচ্ছে। এই অটোমেশনটা ভালো হবে, কাজ হবে যদি ওই মেশিনটা ব্যবহার করা হয়। কিন্তু সেই মেশিন ব্যবহার করবার জন্য সরকার বহুবার চেষ্টা করছে, কিন্তু কার্যকর হচ্ছে না। এখানেই কাজ হচ্ছে, আর রাজস্ব বোর্ডের কাজ হচ্ছে এইটার ইমপ্লিমেন্টেশন, এই মনিটরিংটা জোরদার করা, আর দোকানদারেরও দায়িত্ব হচ্ছে এইটা ব্যবহার করা, আর খরিদ্দারেরও দায়িত্ব হচ্ছে তার কাছ থেকে এটা চাওয়া। খরিদ্দারের হয়তো দায়িত্ব আছে, কিন্তু দোকানদার চেষ্টা করবেই আমাদের দেশের প্রেক্ষাপটে তারা আসলে ব্যবহার করতে না করতে, তাহলে তার সহজ সুবিধা হয়। না, তাহলে এটা তো দুই পক্ষকে এখানে চাপ সৃষ্টি করতে হবে। এনবিআর কেও দেখতে হবে যে আপনি এটা ঠিক মতন করছেন। অনেক দোকান ইসিআর নাই, এবং ইসিআর বসানোর পথে আসতে হবে। এবং যেখানে বলা হয়েছিল এটা বাধ্যতামূলক, এটা আজ থেকে 2 বছর আগের কথা, কিন্তু না, বাধ্যতামূলকের বিষয়টা আবার অবশ্য বাস্তবতার আলোকে দেখতে হবে। আচ্ছা, কোন কোন দোকান কত দূর পর্যন্ত পারবে, তাকে পারিয়ে নেওয়ার বা সেই ধরনের সহজতর সফটওয়্যার তৈরি করতে হবে। মেশিনটারও সাইজের একটা প্রশ্ন আছে, তার একটা খরচেরও প্রশ্ন আছে। আমার দোকান হচ্ছে ছোট্ট একটা দোকান, আমি এখানে একটা মেশিন, বিরাট দামি মেশিন বসিয়ে রাখলাম হিসেব, বা আমি ওটা ভালো জানি না। তো সেই জন্য এখানে ওই যে ক্রেতা যেমন একটা তার চাহিদা থাকতে হবে যে না, আমাকে ওই মেশিন থেকে রিসিপ্টটা দেন, আমি যে পে করছি আমার সেটা জানা থাকা দরকার। অর্থাৎ আমার
ক্রেতারও একটা দায়িত্ববোধ থেকে এটা প্রশিক্ষিত হয়ে তার অ্যাওয়ারনেসে থাকতে হবে, চাপ থাকতে হবে। আর যিনি দোকানদার তার নিজের স্বার্থেই আবার আমি বলছি আমি আরেকটা বিষয় মেশিনটি ব্যবহার জি, করা আমি উচিত। আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, যেখানে বলা হচ্ছে যে 1991 সালে যখন ভ্যাট ব্যবস্থা চালু হয় তখন 11টি স্তরে ভ্যাট রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে ভ্যাট আইনে বলা হচ্ছে যে 1.5% থেকে শুরু করে 15% পর্যন্ত, যেটা লম্বা অনেকগুলো স্ল্যাব। ছিল, হ্যাঁ। So এতগুলো স্ল্যাবের কি আসলে প্রয়োজন আছে, নাকি একটাই স্ল্যাব 15% গ্রহণযোগ্য হওয়া উচিত, নাকি মাঝখানে আমরা 3টা করতে পারি বা 5টা করতে পারি, কোনটা করা উচিত? না, এখানেই আসলে আমি বলছি যে বিষয়টা জাতীয় রাজস্ব বোর্ড থেকে খুব ক্লারিফাই করা দরকার, আচ্ছা, বিষয়টা জানা দরকার। আগে যেটা ছিল 1.5% থেকে 15% আপনি বলছেন, কারণ এটা হচ্ছে আমাদের ইকোনমির বিভিন্ন সেগমেন্ট এক্স্যাক্টলি। বা আইটেম ওয়াইজও। যেমন আমি মনে করি গার্মেন্টসে আমি কম রাখতে চাই, বা আমি আর একটা সেক্টরকে উদ্বুদ্ধ করার জন্য আমি সেখানে কম রাখতে চাই, এখানে বেশি রাখতে চাই, এইটাকে নিরুৎসাহিত করার জন্য এখানে বেশি ভ্যাট বসাতে চাই, এরকম ধরনের থাকে। সেই কারণেই ওই 1.5% থেকে 15% পর্যন্ত ছিল। কিন্তু এইটা আসলে বাস্তবায়ন করা বা দেখভাল করা, বারবার ওই যে সেগমেন্ট, এক সেগমেন্টের থেকে আরেক সেগমেন্টে উঠে যাচ্ছে, আজকে হয়তো কেউ খুব নিম্ন পর্যায়ে আছে, কালকে সে আরেকটা বড় পর্যায়ে এসে যাচ্ছে। তো এই বারবার এই সেগমেন্টের থেকে সেগমেন্টে, এখানে হিসাবের যেহেতু ওই যে আগে বললাম জটিলতাটা খুব বেশি, সেই জটিলতাটা এরকম আমি খুব সহজভাবে বলি। যেমন এই 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 মার্কটি তৈরি করতে, এই মকটি তৈরি করতে অনেকগুলো র মেটেরিয়াল লেগেছে, অনেক জায়গা থেকে আনতে হয়েছে, আমদানি করতে হয়েছে, এখানে কিছু কর্মচারীদের কিছু খরচও হয়েছে, সবকিছু। এই সব খরচ, এইটার পিছনে যত র মেটেরিয়াল লেগেছে বা যা খরচ হয়েছে এর হিসেব রাখতে হবে। এর হিসেব রেখে আপনি এইটা, আমি ধরে নিচ্ছি এটা 13 টাকা খরচ হয়েছে মোট, রেভিনিউ সবকিছু দিয়ে, র মেটেরিয়াল দিয়ে, আমি এটা 15 টাকা বিক্রি করছি। এই যে 13 থেকে 15, এই 2 টাকাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড হয়েছে, এবং আমার ভ্যাটটা হবে কিন্তু ওই 2 টাকার উপরে, ওই পুরো 15 টাকার উপরে, 2 টাকার উপরে আমার ভ্যাট হবে। তাহলে এখন এখানে প্রশ্ন হচ্ছে ওই যে 13 টাকার হিসেবটা ওনাকে খুব কারেক্টলি রাখতে হবে, কাগজপত্র দেখাতে হবে যে আমি এই ঘাটে ঘাটে এত দিয়ে প্রোডাকশন কস্ট আসলে, হ্যাঁ আমার প্রোডাকশন কস্ট এত পড়েছে, আমি এত অলরেডি দিয়ে দিয়েছি ওই যে আনার সময়, এখানে সেই হিসাবটা দেখে বিয়োগ করে করতে হবে। এটা কিন্তু গলত ধর্মের কাজ বিষয়টা। এই জন্যই বলা হচ্ছে যে ওইটা মেশিনে এটা ফর্মুলা করে দিলে এটা যেমন হবে ঠিক তেমনি ওই যে 1.5, কোনোটা 2.5, তারপর 5.5, তারপর 15, এই নানান ধরনের জটিলতাটা এটা একটা সময় ছিল যে ঠিক আছে আমরা সকলকে প্রণোদনা দিতে চাচ্ছি, কিন্তু এখন এটা 15 করা হচ্ছে ফ্ল্যাট রেট। এই জন্যই এখানে কথাটা একটু ব্যাখ্যার ব্যাপার আছে, এই ব্যাখ্যাটা আমরা শুনবো একটু বিরতি নিয়ে। আমরা বিরতির পরে আপনার সাথে আবার কথা শুনবো। আমাদের সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশীলা। আজ আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাওয়ার কথা বলছিলাম, আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে কেন 15% করা হবে এবং কিভাবে 15% নিরূপণ হবে, আপনি আবার বিস্তারিত বলতেন। জি, বিষয়টা হচ্ছে যে আগে 2.5% থেকে 1.5% থেকে শুরু করে 15 পর্যন্ত প্রায় 10টা 11টা স্ল্যাব ছিল। এটা ছিল বা থাকেও, কারণটা হচ্ছে যে এক একটা সেগমেন্টে বাস করছে আমাদের অর্থনীতি, বা আমাদের এখন এটা শিল্প উন্নত দেশ হতে চাচ্ছি, আমরা উন্নত দেশ হতে চাচ্ছি, উন্নয়নশীল একটা দেশ হতে চাচ্ছি। সুতরাং কিছু কিছু ইন্ডাস্ট্রিকে আমাকে সুরক্ষা দিতে হবে, আমার বাইরের আমদানি থেকেও, চাপ থেকেও তাকে ঠেকাতে হবে। এইসব কারণে বিভিন্ন সেক্টরে, সেক্টর ওয়াইজ, বিষয় ওয়াইজ আমাদের এই স্ল্যাবগুলো ছিল বা আছে। কিন্তু কথা হচ্ছে যে এই স্ল্যাবগুলোর, আমি আগেও যেমন বলছিলাম, বারবার পরিবর্তন ঘটছে। আজকে যে 1.5 স্ল্যাবে আছে তার দেখা গেল ব্যবসার পরিবর্তন বা উন্নতি এমন হচ্ছে যে কালকে সে 3.5-এ চলে যাচ্ছে, এখনো 3.5-এ যাওয়ার আগে সে চেষ্টা করছে 1.5-এর ভিতরে থাকতে, আবার ওখানে হিসাবের নিয়ে গোলমাল হচ্ছে, অনেকে চলে যাচ্ছেন, বাইরে চলে যাচ্ছেন, অনেকে থাকছেন না। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বেস্ট প্র্যাকটিস এই আইডিয়ার থেকেই কনসালট্যান্টরা যে নতুন ভ্যাট আইন তৈরি করেছে, আমরা কিন্তু আগেও এটাই বলেছিলাম যে আমার দেশের অর্থনীতিতে হজম হয় এরকম ধরনের আইন হওয়া দরকার। আমি যদি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসকে যদি আমার আইনের ভিতরে এনে তুলে দেই এবং দিলে তখন সেটার বাস্তবায়নে কিন্তু আসলে সমস্যা হয়। এই যে 15% ভ্যাট ফ্ল্যাট রেট, এটা কিন্তু ইন্টারন্যাশনাল আইন আর কি, যে ভ্যাট 15%, কিন্তু সাথে এটা বলা হচ্ছে না যে এই 15%
অ্যাড পার করার মতন আপনার অর্থনীতি প্রস্তুত কিনা বা প্রশিক্ষিত কিনা বা এ বিষয় কিনা। এবং এ কারণেই কিন্তু এখনো আরো বেশ কিছুদিন আমাদেরকে ওই ট্রাঙ্কেটেড বেসিসে থাকতে হবে। ওই যে আগে বললাম 1.5 বা এটা ছিল আইটেম ওয়াইজ সুরক্ষা দেওয়া দিন। এখন যেটা করা হবে 15%ই ঠিকই আছে, কিন্তু বলা হবে যে আপনার যে টোটাল যে ভ্যালু অ্যাডেড যেটা হবে সে 100 টাকা ভ্যালু অ্যাডেড হবে একটা জিনিসের, সেটার আপনার 100 টাকার উপরে আমি 15% ধরবো না, আমি 15% ধরবো, 50%-এর উপরে ধরবো, বা আমি 40%-এর উপরে 40% অর্থাৎ প্রোডাকশন একটা পণ্য বা একটা সেবার কস্ট বাদ দিয়ে যে ভ্যালু অ্যাড হবে তার উপরে, আচ্ছা কস্টের উপরে। কস্ট এমনি একটা বিয়োগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কস্ট যে একজন প্রোডিউসার যার তার কস্ট 50 টাকা হয়েছে, একটি পণ্য যে পণ্য বাজারে বিক্রি হচ্ছে 60 টাকায়, হ্যাঁ, সেই 50 টাকার নিশ্চয়তা কে দেবে যে এখানে সত্যিই 50 টাকার কস্ট হয়েছে? না, এটা তো উভয় পক্ষের, মানে আমি বলছি যে হিসাব রাখছে তার। এই জন্যই অটোমেশন যদি একবারে ঠিক উৎপাদন থেকে শুরু করে সকল পর্যায়ে যদি ওটা লিঙ্ক আপ করা যায়, তা আমার দেশের অর্থনীতি বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর হয়তো তার আছে, সেটা পারবে, সম্ভব হবে। কিন্তু আমার অধিকাংশ তো সব মধ্য এবং নিম্ন ক্ষুদ্র, তার তো এই সমস্ত কোনো হিসেবে, এমনকি আমি মনে করি যে একদম ক্ষুদ্র যে ব্যবসায়ী তার তো ভ্যাটের হিসেব কষা খুব কঠিন এই জন্যে, কারণ সে তো শুধু হিসেবে বিক্রি করে দিচ্ছে, ওর ভ্যালু অ্যাডেড কিন্তু খুব বেশি না। আরেকজনেরই তৈরি করা প্রাণ জুস তৈরি করা, ওখানে যা যা দেওয়ার সব তিনি দিয়ে আসছেন, দিয়ে এসে শুধু তিনি বিক্রি করতেছেন, একজন রিটেল আউটলেট, হ্যাঁ, রিটেলার হিসেবে তিনি বিক্রি করছেন। সেখানে ক্রেতার কাছ থেকে তিনি যা নিচ্ছেন সেটা তার তিনি অলরেডি ওই উপরের ওরা পে করে আসছেন। এই জন্যেই আমাদের দেশের ক্ষুদ্রওয়ালারা তারা কিন্তু ওই যে প্যাকেজ ভ্যাট যেটা বলা হয়, যে এই এত কে হিসেব রাখবে বা কি পারা যায় না, তা তখন ঠিক আছে 4000 টাকা আমি ঠিক করে দিলাম, এটা কিন্তু জনপ্রিয় বা কিছু আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা কতদিন এইভাবে তো চলবে, এটা এবং এটা সঠিক পিকচার তো পাওয়াও যায় না, ক্রেতারাও ঠিক মতো নিয়ে পায় না। যেমন একটা জিনিস হঠাৎ দাম বেড়ে গেল, দেখা গেল যে ও দাম বাড়াই দিল, দামটা বাড়াই তো অ্যাকচুয়ালি যে প্রান্তিক যে মানে লাস্টে যে বিক্রি করে, কারণ আমরা একবার ওই ভোজ্য তেল সমিতিকে বলেছিলাম, তারা বললো যে আমার 15% ভ্যাট তুলে দেন, দাম কমে যাবে। আর ঠিক আছে, আমাদের তার লিখিত দেন যে তাহলে এই 15% কমানো মানে আপনার দামও 15% কমে যাবে। তখন সে বললো স্যার মাল তো আমি বিক্রি করিনি, এটা বিক্রি করে ক্ষুদ্র ওই যে মানে রিটেলার দোকানদার আর কি, ও যদি নেয় স্যার কি করবো কথাটা। অর্থাৎ আলটিমেটলি কিন্তু রিটেলারই কিন্তু আসল সে দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে। এখন ওর হিসেবও রাখা যায় না, আবার উপরের থেকে দেওয়া দামের নিয়ন্ত্রণ, এই সমস্যা আছে। সেই জন্য এই আধুনিক সিস্টেম করতে হচ্ছে। কিন্তু এখানে যেটা হবে ট্রাঙ্কেটেড বেসিসটা খুব দরকার, এটা খুব স্পেসিফিক করতে হবে বা বলতে হবে বা ব্যাখ্যা দিতে হবে, না দিলে। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, রাজস্ব বাড়াতে ভ্যাট আদায় পদ্ধতি পুরোপুরি অটোমেশন করা হবে, এই আদায় পদ্ধতিকে কিভাবে আসলে অটোমেশন হবে একটু যদি আপনি বোঝাতেন আর কি। এটা কিন্তু আসলে খুব জটিল বিষয়। আমি এই জন্যই বলছি অটোমেশন বলতে আমি যেটা সহজভাবে যেটা সকলকে বুঝতে বলি সেটা হচ্ছে ওই ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার। আচ্ছা, অন্তত তার ওখানে সফটওয়্যার দিয়ে রাখলে সে কত উৎপাদন হয়েছে, কত বিক্রি হচ্ছে, তার থেকে কত ক্যালকুলেট হবে, এতে ক্রেতাও জানতে পারবে, একটা রিসিট পাবে, আর ওরও হিসেব কিতাব রাখার জন্য ঝামেলা হবে না, সে মাসের শেষে যোগফল ভালো বলতে পারবে, আর এই অফিসারও যে সেই ভ্যাটটা নিতে পারবে বা ডিপার্টমেন্ট নিতে পারবে। এটা হচ্ছে প্রাথমিক অটোমেশন। দ্বিতীয় অটোমেশনের বিষয়টা উপকারিতা হচ্ছে সেটা হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর তারা যে র মেটেরিয়াল গুলো আনছে, সেই র মেটেরিয়াল আমদানি ওখানে কত পরিমাণ আনলো, তার উপরে কত ভ্যাট দিল, এটা যদি অনলাইনিং সিস্টেমে বা অটোমেশন সিস্টেমে যদি সেই হিসেবটা রাখা যায়, তাহলে কিছুক্ষণ আগে আপনি যেটা বলতেছিলেন যে হিসেবটা কে রাখবে, কারেক্ট হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, এই যে ব্যাপারগুলো, এই আস্থাহীনতাগুলো, এই দর কষাকষিগুলো কমে যাবে আর কি ওই অটোমেশন। তবে এটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং গত বহু বছর যাবৎ বহু অটোমেশনের চেষ্টা নেওয়া হয়েছে বা করা হয়েছে, কিন্তু অগ্রগতি কিন্তু সাস্টেনেবল করাটা সেটাই দেখার বিষয়। আচ্ছা, আমরা আশা করব যে কন্টিনিউটি থাকতে হবে এবং এই যে অগ্রগতি কন্টিনিউটি করতে। আমি আজকে একটা প্রকল্প নিলাম অটোমেশনের নামে, তারপর প্রকল্প শেষ হয়ে গেলে আর দেখা গেল যে খবর নাই, আবার আরেকটা নেব, এটা না, সেটা হওয়া উচিত না। হ্যাঁ, এটা ঠিক করে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার জন্য আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা নিয়ে আলোচনা করবো। তবে আমরা আশা করবো যে এই ভ্যাট যেটা সরকারকে অবশ্যই ভ্যাট বাড়াতে হবে এবং যারা ব্যবসা করছেন তাদেরকেও ভ্যাট দিতে হবে, এবং তবেই সত্যিকার অর্থে অর্থনীতি এগিয়ে যেতে সক্ষম হবে। তো অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খতনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।